যে মামলার ঘটনার তারিখ এবং সময়ে আমি একটা হাসপাতালে ভর্তি ছিলাম, অতএব আমার আসামি নির্দোষ, সেই অপরাধ করে নাই, অতএব তাকে অব্যাহতি দেন। এই অব্যাহতির আবেদনটা কিন্তু আসামি পক্ষের উকিলকে লিখিতভাবে দাখিল করতে হয় আদালতে, এবং এই অব্যাহতির দরখাস্তের উপরে আবার একটা শুনানি হয়, হিয়ারিং। তারপরে আদালত বিবেচনা করে অব্যাহতি দেয় বা দেয় না। এই প্রশ্নটা হলো যে আমি যে ঘটনার তারিখ এবং সময়ে আমি ঘটনাস্থল না, হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম, এবং এটার সমর্থনে এই সমস্যার মধ্যে কিন্তু বলা আছে, দেখেন, চিকিৎসাধীন থাকার কোন দলিল চার্জ গঠনের বিষয়ে শুনানির দিন আবার দাখিলও করছে। সে যে হাসপাতালে চিকিৎসারত ছিলেন এই মর্মে একটা দলিলও দাখিল করেছেন, মেডিকেল সার্টিফিকেট। এখন প্রশ্ন হচ্ছে, সমস্যাটা হচ্ছে, সমাধান চাওয়া হচ্ছে যে এই দলিলের ভিত্তিতে তাকে অব্যাহতি দেওয়া যাবে কিনা। তাহলে ফৌজদারি কার্যবিধি থেকে কি সমস্যা আসে না আসে না? এটা তো অব্যাহতি চ্যাপ্টারের সমস্যা, আসতেই পারে। বলেন আপনারা, দেওয়া হ্যাঁ বা না, যে কোনো একটা মধ্যে থাকবে। আর একজন বলেন। স্যার অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে স্যার কোনো দলিলপত্র দিয়ে কোনো কাগজপত্র কিছু স্যার আদালত দেখে না স্যার। আগে প্রথমে আসেন হ্যার পক্ষে না নার পক্ষে, অব্যাহতি দেওয়া যাবে কি যাবে না? স্যার যাবে না স্যার। তুষার সাহেব বলছে যাবে না, আর কামরুন্নেসা ম্যাডাম বলছেন যাবে। আমরা কার পক্ষে থাকবো বলেন? কামরুনের পক্ষে থাকবো। দুইজনই তো আমার প্রিয় স্টুডেন্ট, আমি কার পক্ষে থাকবো বল? না বলেন, শারমিন আক্তার বলেন, আমি কার পক্ষে থাকবো? আমার মনে হয় অব্যাহতি দেওয়া যাবে। তার মানে কামরুন্নেসা ম্যাডামের পক্ষে থাকতে বলতেছেন? না স্যার, আমি আপনাকে বলিনি, মানে আমার মতামতটা বলেছি। আচ্ছা, এখন আমি কার পক্ষে থাকবো সেই সম্পর্কে একটু বলি। আমি কিন্তু কামরুন্নেসা ম্যাডামের পক্ষেও থাকবো না, সাহেবের পক্ষেও থাকবো না। তাহলে কার পক্ষে থাকবো? স্যার আপনি আইনের পক্ষে থাকবেন, যেটা সঠিক সেটার পক্ষে থাকবেন। আইনের পক্ষে থাকবো। এই তো শারমিন ম্যাডাম ভালো একটা জবাব দিয়েছে, আমি সঠিক এবং আইনের পক্ষে থাকবো। এখন যে সমস্যাটা বললাম, এই সমস্যা সমাধানের জন্য দুইটা ধারা লাগবে। লেখেন ধারা 241 ক এবং 265 গ। এই দুইটা ধারায় কি বলছে? স্যার একটা হলো স্যার
অব্যাহতি হলো স্যার, একটা দায়রা আদালত অব্যাহতি, আর একটা হলো আপনার ম্যাজিস্ট্রেট আদালত অব্যাহতি স্যার। হ্যাঁ, তাহলে আমরা দুইটা ধারা দিয়ে আমরা এই উত্তরটাকে লিখতে হবে, এবং এই দুইটা ভাবতে পারবেন যে আমি কি তুষার সাহেবের পক্ষে যাব না কামরুন্নেসা ম্যাডামের পক্ষে যাব। এখন তুষার সাহেব কিন্তু উত্তর দিয়েছে কিছু পড়াশোনা করে এই সম্পর্কে, আর কামরুন্নেসা ম্যাডাম কিন্তু পড়াশোনা ছাড়া উত্তর দিয়েছে। কারণ এই উত্তরটাকে লিখতে গেলে যে 241 ক আর 265 গ লাগবে এই সম্পর্কে কিন্তু তুষার সাহেবের কিছু জ্ঞান আছে, কিন্তু কামরুন্নেসা ম্যাডামের কোনোই জ্ঞান ছিল না। কোনো জ্ঞান না থাকার কারণে সে অব্যাহতি পাবে এই কথা বলে ফেলছে। আসলে উত্তর হবে অব্যাহতি পাবে না। এর পক্ষে থাকলাম আমি। এই 241 ক আর 265 গ এই দুইটা ধারার বিধানের কারণে আমরা এর পক্ষে থাকলাম। তাইলে এখন এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমরা যদি বলি যে এই আলোচ্য ক্ষেত্রে আসামি অব্যাহতি পাবে না, তার কারণ হচ্ছে ফৌজদারি কার্যবিধি 241 ক এবং 265 গ এর যে বিধান, এই বিধানের কারণে, তাইলে কিন্তু উত্তরটা আমার প্রাথমিকভাবে হয়ে যাবে। তাহলে না করলাম যে আসামি অব্যাহতি পাবে না, কতটার বিধানের আলোকে আমরা না করলাম বলেন? 241 ক 265। এখন আসেন এই দুইটা ধারা পাঠ করলে আমরা কি পাবো, কেন বা না করলাম যে শুধু একটা মেডিকেল সার্টিফিকেট অব্যাহতি দেওয়া হবে না। কারণ 241 ক এবং 265 গ এই দুইটা ধারা যদি আমরা ভালো করে পাঠ করি তাইলে আমরা দেখব এই দুইটা ধারাতে বলা আছে যে মামলার নথি, তার মানে এজাহার, পুলিশের তদন্তের রিপোর্ট, এইগুলো বিবেচনা করবে কিনা, নাকি টাকা পয়সা দিয়ে সে একটা ক্লিনিক হাসপাতালকে কন্ট্রাক্টে সে একটা মেডিকেল সার্টিফিকেট নিয়ে আসছে, শুধু মেডিকেল সার্টিফিকেটের উপরে ভিত্তি করেই। এখানে কিন্তু আসলে প্রশ্ন হইল এইটাই করছে যে শুধুমাত্র অনলি এই মেডিকেল সার্টিফিকেটের উপরে ভিত্তি করে তাকে অব্যাহতি দেওয়া যাবে কিনা, এই হলো আসলে প্রশ্নটা। প্রশ্ন কাকে বলে? প্রশ্ন মানে হলো না বলা কথা। তাহলে এই প্রশ্নের মধ্যে না বলা কথা কোনটা? প্রশ্ন কাকে বলে এটা কিন্তু একদিন আমি শেখানোর চেষ্টা করবো। আমরা অনেক প্রশ্ন উত্তর শিখেছি, এই প্রশ্নের সঙ্গে আমি করি নাই, এই কারণে প্রশ্ন কাকে বলে বুঝি না। প্রশ্ন মানে হচ্ছে রহস্য ঘেরা একটা বিষয়, আধারে থাকা একটা বিষয়। প্রশ্নের মধ্যে না বলা কথা থাকে, না বলা কথা এমন ভাবে থাকে যাতে ছাত্ররা ভুল করতে পারে। এইখানে যদি প্রশ্নটা করতো যে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের উপরে ভিত্তি করেই কি আসামিকে অব্যাহতি দেওয়া যাবে, তখন কিন্তু
থাকতো, কিন্তু শুধুমাত্র কথাটা না থাকার কারণেই কিন্তু কামরুন্নেসা ম্যাডাম গং গং মানে অন্যান্য মানে শারমিন আক্তারও কামরুন্নেসা ম্যাডামের দলে গিয়ে যোগ দিয়েছে। তাহলে কামরুন্নেসা গং কিন্তু এই কারণে ভুলটা করে ফেলছে। প্রশ্নটা হলো শুধুমাত্র স্যার আমার কিন্তু এই কনসেপ্টটা জানা ছিল স্যার, বুঝতে পারিনি। কেন? কারণ এই 241 ক আর 265 গতে বলতেছে মামলার নথি পর্যালোচনা করবে ম্যাজিস্ট্রেট। তার মানে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের কথা বলতেছে না, বলতেছে যে মামলায় সে অব্যাহতি চাচ্ছে সেই মামলার নথি, দাখিলকৃত দলিলাদি, এই যে জবানবন্দি 161 ধারায় 164 ধারায় জবানবন্দি দেয়, পুলিশ ডায়েরি দেয়, নানান ধরনের দাখিলকৃত দলিল আছে, এইগুলো পর্যালোচনা করবে ম্যাজিস্ট্রেট। মামলার নথি পর্যালোচনা করবে, দাখিলকৃত দলিল আদি পর্যালোচনা করবে এবং এ সম্পর্কে আসামি ও অভিযোগকারীর বক্তব্য শুনবে। তারপর ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে আসামির বিরুদ্ধে মামলা, তখন আসামিকে অব্যাহতি দিতে হবে। তাহলে কয়টা বিষয় দেখবে বলেন তো? এই কয়টা বিষয় মুখস্থ রাখবেন। মামলার নথি, দাখিলকৃত দলিল পত্র, আর আসামি এবং অভিযোগকারীর বক্তব্য শোনা। 3টা বিষয়। আবার বলি, মামলার নথি, দাখিলকৃত দলিল আদি এবং আসামি এবং অভিযোগকারীর বক্তব্য শোনার পর ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালত যদি মনে করেন যে আসামির বিরুদ্ধে মামলা চালানোর যথেষ্ট কারণ নাই, শুধুমাত্র তখনই আদালত আসামিকে অব্যাহতি দিতে পারে। এই 265 গ ধারার এই কথার মাধ্যমে কি এটা বোঝা গেল যে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেট দেখেই আসামিকে অব্যাহতি দিতে পারে? তাই বোঝা গেল কিনা বলেন? না, এজাহারের কপি দেখবে, 161 ধারার জবানবন্দি দেখতে পারে, 164 ধারার জবানবন্দি দেখবে, অন্যান্য সাক্ষীরা জবানবন্দিতে যা বলছে সেই সাক্ষীদের জবানবন্দিগুলো দেখবে, সাথে সাথে হয়তো মেডিকেল সার্টিফিকেটটাও দেখতে পারে। কিন্তু শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের উপরে ভিত্তি করে প্লাস শুনানি হবে, আসামি এবং অভিযোগকারীর বক্তব্য আদালত শুনবে। তারপরে যদি আদালত মনে করে যে মামলা চালানোর যথেষ্ট কারণ নাই, ইন দ্যাট কেস আসামিকে ডিসচার্জ বা অব্যাহতি দিতে পারে। তাহলে এখন শুরুতে যে পক্ষেই থাকেন না কেন, এখন প্রশ্নের উত্তরে কোন পক্ষে থাকবেন? হ্যাঁ না না, এখন কোন পক্ষে থাকবেন? মেডিকেল সার্টিফিকেটের উপর ভিত্তি করে কি আসামি অব্যাহতি পাবে? না স্যার, পাবে না। স্যার এখন একদম জলের মতো পরিষ্কার, অনেক সুন্দর বুঝাইছেন স্যার। এখানে সম্পর্ক নষ্ট করেন না, সম্পর্ক ধরে রাখলে কিন্তু কোনো ক্ষতি নাই। পরীক্ষায় পাশ করার পর কি আমার সাথে সম্পর্ক ছিন্ন করবেন? কি যে বলেন স্যার, এই জন্য খুঁজে খুঁজে আনছি স্যার আপনাকে। এতে দ্বিপাক্ষিক ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে, কারণ আমি অনেক সময় সেমিনার করি আইনের উপরে, প্রেস ক্লাবে বিভিন্ন জায়গায় মিটিং করি, তখন কিন্তু আমার কিছু আইনজীবী বা আইনের জগতের লোকজন দরকার হয়, তখন আপনাকে দাওয়াত দিব, আপনি আসবেন। এখন ধরেন পরীক্ষার জন্য হয়তো আমি 15টা সমস্যার সমাধান করে দিব, কিন্তু আমার কাছে যদি পরবর্তীতে সম্পর্ক রেখে
এরকম 200 সমস্যার সমাধান করে যান, তাইলে কোনো একটা মামলা ধরতে বা বুঝতে অসুবিধা হবে? আর 200টা সমস্যা যদি সমাধান করেন ফৌজদারি থেকে, তাইলে আপনার চেয়ে ভালো ক্রিমিনাল লয়ার তো আর ঢাকা জজ কোর্টে বা যে কোনো কোর্টে কেউ হইতে পারবে না। কারণ বাংলা ছবি যদি আপনি 20টা দেখে ফেলেন, তাইলে 21তম ছবি দেখার সময় নিজেই বুঝবেন না যে এরপরে কি হবে। বুঝতে পারেন কিনা? বাংলা ছবিতে কি হয় দেখেন, নায়ক একটা গুলি করলো, এক গুলিতেই কত লোক মারা গেছে, আর অপোজিট পার্টি নায়করে কত গুলি করতেছে, কিন্তু নায়ক মরবে? নায়ক মরবে না। দেখলে 21তম ছবিতে কি হবে এটা যদি আপনি বলে দিতে পারেন, তাহলে আপনি যদি 200টা সমস্যার সমাধান করেন, আর ফৌজদারি দণ্ডবিধিতে হলো 300টা সমস্যা আমার তালিকা অনুযায়ী, 300 আর এখানে 200, এই 500 সমস্যা যদি এইভাবে সমাধান করেন, এবং কামরুল হাসান ম্যাডাম এইমাত্র যেটা বললো যে এখন একদম পানির মতন পরিষ্কার, তাহলে এই 500 সমস্যার সমাধান যদি পানির মতন পরিষ্কার থাকে আপনার কাছে, তাহলে কোর্টের যে কোনো বিষয়ে আপনি কথা বলতে পারবেন, যে কোনো সমস্যা, যে কোনো পরামর্শ আপনি আপনার ক্রিমিনাল ক্লায়েন্টকে দিতে পারবেন। এই বিষয়ে আপনি পারদর্শী থাকবেন। এইবার আসেন দ্বিতীয় সমস্যা, আর একটা সমস্যা সমাধান করে দিই। দ্বিতীয় সমস্যাটা কি বলেন? ক, চাঁদাবাজির অভিযোগে 3 জনের বিরুদ্ধে এজাহার দায়ের করে। আপনাদের গ্রুপেই কিন্তু সমস্যা পাঠাই দিচ্ছে, আর একটু ফ্রেশ করে পরে পাঠাই দিব। তাহলে ক, চাঁদাবাজির অভিযোগে 3 জনের বিরুদ্ধে এজাহার দায়ের করে। পুলিশ তদন্ত প্রতিবেদন দেয় যে 2 জনের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত। 3 জনের মধ্যে পুলিশ রিপোর্ট দিল, প্রতিবেদন দিল যে 2 জনের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত এবং 1 জনের অপরাধ প্রমাণিত হয়নি। তাহলে 3 জনের মধ্যে 2 জনের অপরাধ প্রমাণিত হয়েছে আর 1 জনেরটা প্রমাণিত হয় নাই অপরাধ। ক, অধিকতর তদন্তের আবেদন করে, জোর করে প্রতিবেদন গ্রহণ করে। পরামর্শ কি? তাহলে এখানে কেসটা কি? কেসটা হলো ক, চাঁদাবাজির অভিযোগে যে আমার কাছে 3 জন ব্যক্তি চাঁদা চাইছে, এই অভিযোগটা করেছে, কিন্তু পুলিশ তদন্ত করে তদন্তের রিপোর্টে 2 জনের বিরুদ্ধে চার্জশিট দিছে আর 1 জনের বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দিছে। এখন অভিযোগকারী বাদী চেয়েছিল যে 3 জনের বিরুদ্ধে চার্জশিট আসবে, কিন্তু পুলিশ হয়তো টাকা পয়সা খেয়ে কোনো একটা কিছু করে 2 জনকে চার্জশিট ভুক্ত করছে আর 1 জনকে অব্যাহতি দিছে। এই বিষয়টা দেখায় যে তার বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়নি, কারণ অপরাধ প্রমাণ না হইলে তো পুলিশ ফাইনাল রিপোর্ট দিবে। কিন্তু এই রিপোর্টে কিন্তু অভিযোগকারী বিক্ষুব্ধ হয়েছে, কারণ সে দাবি করেছিল, চেয়েছিল 3 জনের বিরুদ্ধে পুলিশ চার্জশিট দিবে, কিন্তু 1 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় নাই। এই কারণে সে অধিকতর তদন্ত চাইছে, ফার্দার ইনভেস্টিগেশন। কিন্তু এই অধিকতর তদন্তের জন্য যখন আদালত আবেদন করেছে, এই আবেদনটা আদালত নামঞ্জুর করে দিয়েছে। আবেদনটাকে নামঞ্জুর করে পুলিশ যে প্রতিবেদনটা দিয়েছিল 2 জনের বিরুদ্ধে চার্জশিট, 1 জনের বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট, এই প্রতিবেদনটাকেই গ্রহণ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এখন এই কয়ের প্রতিকারটা কি?
অধিকতর তদন্তে আবেদন যে নামঞ্জুর হইল, এইটার এগেইনস্ট অভিযোগকারী বাদী তার প্রতিকার কি? এইটা হইল নারাজি। এই 2 নম্বর সমস্যার মূল প্রশ্ন। স্যার নারাজি আবেদন করবে স্যার। এইটার উত্তর হইল ম্যাডাম কিন্তু প্রথমে ঠিকই ছিলেন, পরে গিয়ে একটু এলোমেলো হয়ে গেলেন, যে রিভিশন দায়ের করবে। সবসময় মাথায় রাখেন, একটা পয়েন্ট মুখস্থ করে ফেলেন সারা জীবনের জন্য, পড়া তো আজকের জন্য না। এই লাইনটা লিখে ফেলেন যে অধিকতর তদন্তের আবেদন নামঞ্জুরের বিরুদ্ধে রিভিশন করতে হবে। এই লাইনটা মুখস্থ থাকলেই হবে। অধিকতর তদন্তের আবেদন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে রিভিশন করতে হবে। এইখানে কিন্তু কোনো আপিল হবে না। কি করতে হবে? স্যার রিভিশন স্যার। রিভিশন দায়ের করতে হবে। তাহলে এই সমস্যার মধ্যে এই কয়ের প্রতিকার কি বলেন? এই যে অধিকতর তদন্তের আবেদন, এটা যে নামঞ্জুর হয়ে গেল, এই নামঞ্জুর আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? এই ক্ষেত্রে ক এখন রিভিশন করতে পারবে। রিভিশন করে রিভিশন আদালতে সে কি করতে পারবে? বলতে পারে যে মামলার নথিপত্র সবকিছু দেখে পুনরায় অধিকতর তদন্তের আদেশ দেন। পুলিশের উপর বিশ্বাস নাই, এই জন্য হয় পিবিআই, যদিও তারা পুলিশ, তারপর পিবিআই অথবা কোনো ম্যাজিস্ট্রেট পুলিশ ব্যতীত কারো উপরে একটা ফার্দার ইনভেস্টিগেশন করার আদেশ দেন। তখন আদালত যদি সন্তুষ্ট হয়, তাহলে এই রিভিশনের ক্ষেত্রে রিভিশন আদালতের ক্ষমতা আছে অধিকতর তদন্তের আবেদন যেটা নামঞ্জুর হয়েছিল সেইটাকে আবার পুনরায় অধিকতর তদন্তের আদেশ ফিরিয়ে নিয়ে আসা। কারণ রিভিশনের সংজ্ঞা কারো মনে আছে কিনা বলেন? রিভিশন কাকে বলে? গত ক্লাসে কিন্তু আমি সংজ্ঞাটা দিয়েছি। তাহলে সমস্যাটা মনে রাখবেন। প্রথম যে সমস্যাটা দেখলাম সেটা সংক্ষিপ্ত কথা কি হবে, যে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের উপরে ভিত্তি করে কোনো আসামি অব্যাহতি পাবে না, এই কথাটুকু লিখে রাখেন। সমস্যা কিন্তু নানানভাবে ঘুরাই দিতে পারে, বেসিকটা জানতে হবে। শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের উপরে ভিত্তি করে কোনো আসামি অব্যাহতি পাবে না সমান সমান 241 ক এবং 265 গ ধারা। শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের উপর ভিত্তি করে কোনো আসামি অব্যাহতি পাবে না। এই ছোট ছোট বিষয়গুলি কিন্তু একটা খাতা পরীক্ষার পরে, পরীক্ষার আগে কিন্তু এখন পর্যন্ত অনেক অগোছালো আপনি আছেন। এজন্য পরীক্ষার পরে একদিন আমার কাছে আসবেন, আমার চেম্বারে আসবেন। আমার চেম্বার কিন্তু সবসময় একটা বাসা বাড়ির মতন রাখি।
সবসময় যখনই চেম্বার নিয়েছি আমি জীবনে এরকম কোর্ট প্রাঙ্গণে না, ওখানে তো দম বন্ধ হয়ে আসার উপক্রম। আমি যখন প্রথম জীবনে ঢাকা জজ কোর্টে প্র্যাকটিস শুরু করি তখন সিনিয়রের সাথে থাকতাম আর বাকি সময় লাইব্রেরিতে থাকতাম। আমার যত পরিচিত মক্কেল বা যাই থাকুক তারা সবাই জানতো যে আমি লাইব্রেরিতে বসি। লাইব্রেরিতে কেন বসি? কারণ ঢাকা জজ কোর্টের যে লাইব্রেরি, সেই লাইব্রেরিতে অসংখ্য বই আছে এবং ওইখানে কিন্তু কোনো রাজনীতির আলাপ নাই, কেউ কাউকে ডিস্টার্ব করবে না। কাজে বাকি সময় ওই লাইব্রেরিতে বসে হয় বই পড়েছি, নাইলে একটা ড্রাফট করছি, নাইলে আইন পড়াশোনার বিষয়ে যে কোনো একটা কাজ করেছি। কাজে আপনারা ওই ফ্যাশন দেখানোর জন্য যে আমার একটা চেম্বার আছে, এটার মধ্যে কোনো বাহাদুরি নেই। চেম্বার আছে কি নাই এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। বাহাদুরি হলো আপনি কত আইন জানেন আর কতটুকু বিজ্ঞ আপনি, এইটার উপর। এই জন্য আপনারা প্রথম জীবন বসবেন আর অবসর সময়ে যখন সিনিয়র অন্য কাজে যাবে, যেমন সিনিয়র এখন হাইকোর্টে চলে গেছে, এখন খামাখা আপনার চেম্বার পাহারা দিয়ে লাভ আছে কিংবা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে লাভ আছে? আপনি ঠিকানা থাকবে লাইব্রেরি, ভিজিটিং কার্ডের মধ্যে বলে দিবেন যে আমি লাইব্রেরিতে বসি। মক্কেল আসলে আপনাকে ফোন করবে, আপনি নেমে আসবেন, একটা জায়গায় কথা বলবেন। তাইলে সবসময় একটা পড়ার চর্চার মধ্যে আপনি থাকবেন। এই কারণে আমি এখনো চেম্বারটা কিন্তু আমার সবসময় ৩-৪-৫টা রুম থাকে। এখানে রান্নাঘর থাকে, বারান্দা থাকে, ভিতরে ২টা থাকে সবসময়, একটা আমার জন্য আর একটা হলো সাধারণ মক্কেল টক্কেলের জন্য। এই জন্য এরকম পরিবেশে আসলে আপনি নিজেরও ভালো লাগবে। এরকম যে কোনো একটা অবসর সময় একদিন কিভাবে ভালো আইনজীবী হওয়া যায়, কি কি বিষয় সংরক্ষণ করবেন। যেমন একটা আজকের আলোচনা থেকে প্রত্যেক অনুরোধ করব যে একটা রেজিস্টার খাতা মেনটেন করব। এই রেজিস্টার খাতার মধ্যে শুধু থাকবে, খাতার উপরে নামই দিবেন পদক্ষেপ। খাতার নাম কি হবে? রেজিস্টার খাতাটার পদক্ষেপ। এই রেজিস্টার খাতাটা ভালো আইনজীবী হইতে আপনাকে এই রেজিস্টার খাতাটার নাম হবে পদক্ষেপ। পদক্ষেপ মানে কি করলে কি হয়, কি করতে হবে আমাকে। এই যে একটা পদক্ষেপ পেলেন না, যে আপনার অধিকতর তদন্তের আবেদনটা নামঞ্জুর করে দিয়েছে, এখন পদক্ষেপ কি, কি পদক্ষেপ নেবে আইনজীবী? এখন আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে, এই ক্ষুদ্র জ্ঞান থেকে আমার যেটা মনে হয় যে একজন ভালো আইনজীবী সেই যে পদক্ষেপ জানে, মানে কখন কি করতে হবে এই বিষয়টা, এই পদক্ষেপগুলি যে আইনজীবী জানে যে এখন আমাকে এটা করতে হবে, এই ঘটনা আদালত নামঞ্জুর করে দিয়েছে, অধিকতর তদন্তের আবেদন, এখন আমাকে এইটা করতে হবে। এটা নিজেকে আইন জেনে নিজেকে আত্মবিশ্বাসী হইতে হবে, আর নাইলে কিন্তু বিভ্রান্ত হবেন। দেখা গেল আপনি আইন জানেন না, গেলেন এক উকিলের কাছে যে ভাই কি হবে, সে দেখা গেল একটা ভুল দিয়ে দিল, ভুল ব্যাখ্যা দিয়ে দিল যে এটা হবে, আসলে এটা হবে না। সুপরামর্শ সে দিতে পারে নাই, কোত্থেকে দিবে? কয়জন বাংলাদেশের আইনের ছাত্র পড়াশোনা করে? তো নিজের ল কলেজেও দেখছেন ছাত্র ৩০০, ক্লাসে উপস্থিত থাকে ১০ জন, আর ২৯০ জনই অনুপস্থিত। একদিনও সে ল কলেজে ক্লাস করলো না, বেসিক পাইলো না, সেও তো উকিল হবে এক সময়। এখন এই উকিলের কাছে গিয়ে যদি আপনি জানতে চান যে এটার পদক্ষেপ কি হবে, সে তো বলে দিবে আপিল হবে বা কিছুই করা যাবে না, আল্লাহ আল্লাহ করেন। তাহলে এরকম তো হবে না। এই জন্য
নিজেকে জ্ঞানী হইতে হবে। আর কোর্টে যে প্র্যাকটিস করবেন, এই প্র্যাকটিসরত অবস্থায় বেশি না 5 জন প্রকৃত ক্রিমিনাল লয়ারের নাম জানবেন, যে আসলে কারা জ্ঞানী, বাসি বাজানোর না। নির্বাচন করে সভাপতি সেক্রেটারি হয়েছে, তারে অনেকেই চিনে তার নাম, কিন্তু আসলে কিছুই জানে না, এরকম না। প্রকৃত জ্ঞানী, পড়াশোনা জানা 5 জন ক্রিমিনাল লয়ার আর 5 জন সিভিল লয়ার, এই সম্পর্ক গড়ে তুলতে হবে। যারা পড়াশোনা জানা, তাহলে ওই 5 জনের কাছে যাবেন একটা সমস্যা দেখা দিলে। কিন্তু XYZ যে কোনো উকিলের কাছে গিয়ে যদি পরামর্শ নিতে চান, তাহলে কিন্তু একটা বিরাট সর্বনাশ, ক্ষতির একটা কারণ হবে। শেষ পর্যন্ত আপনি ওই মক্কেলটাই হারাই ফেলবেন। কারণ সঠিক পদক্ষেপ না নিলে, মক্কেলের ক্ষতি হইলে, ওই মক্কেল কি আর থাকবে আপনার কাছে? কোনোদিন থাকবে না। আর তার সার্কেলের কাউকে অসম্মানিত করতে পারে, যে কিছুই জানেন না, আপনি আমার এই ক্ষতি করে ফেলছেন। এখন যদি বকা দিলেও উকিলের সেই বকা সহ্য করতে হবে। কাজে একটা খাতা বানাবেন পদক্ষেপ, ফৌজদারি পদক্ষেপ, আর একটা খাতা বানাবেন দেওয়ানি পদক্ষেপ। তার মধ্যে আজকে যে 2টা বিষয় জানলেন, এই 2টা বিষয় নোট আকারে নিয়ে আসবেন, এবং এই ছোট ছোট কথাবার্তাগুলো লিখে রাখবেন, যে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের উপরে ভিত্তি করে কোনো আসামিকে অব্যাহতি দেওয়া যাবে না। আর অধিকতর তদন্তের আবেদন যদি না মঞ্জুর হয়, তাহলে সেটার পদক্ষেপ হবে রিভিশন। এইভাবে একটা রেজিস্টার খাতায় যা জানবেন, যা শিখবেন, এই পদক্ষেপগুলি একের পর এক লিখতে থাকবেন সারা জীবন। লেখা শেষ হইলে আপনার যারা উত্তরাধিকারী হবে, আপনার ছেলে মেয়ে, ভাই বোন, ছাত্রছাত্রীরা, তাদেরকে এটা দিয়ে যাবেন আর কি। এটা একটা সম্পদ হবে। আজকে এই পর্যন্ত থাকুক। আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে পরীক্ষার বিধিতে বেশ কিছু সমস্যা আসে। কোনোটা সমস্যার সমাধান না করে যদি হলে যান, দেখা গেল অব্যাহতি চাপটা, তার সাথে একটা সমস্যামূলক প্রশ্ন বাজিয়ে দিয়েছে, তাহলে 15-র মধ্যে কতে দিয়েছে রচনামূলক প্রশ্ন, আর খতে দিয়েছে একটা সমস্যামূলক প্রশ্ন। এখন এটা যদি সমাধান করতে না পারেন, তাহলে 7.5 নাম্বার ছুটে যাবে। 7.5 নাম্বার যদি পরীক্ষায় ছুটে যায়, তাইলে কিন্তু পাস করা কঠিন। এই কারণে সমস্যাগুলো ফৌজদারি কার্যবিধিতে সমাধান করে হলে যেতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।